হাই সঞ্চারি, গুড ইভিনিং। বেসিক্যালি আজকে আমরা স্টার্ট করছি আমাদের আগের ক্লাসটারই কন্টিনিউয়েশন পার্ট, যেখানে আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা কিভাবে নিজেদের একটা কাস্টম রিয়াক্ট ক্রিয়েট করতে পারি। নট অনলি লাইক আমরা বলতে পারি কিভাবে, বাট আমরা একটা ওয়ে দেখেছিলাম যে এভাবেও রিয়াক্ট আমরা নিজের মতো করে বানাতে পারি। এরপরে অবভিয়াসলি সেটা অ্যাকচুয়াল রিয়াক্টের মতো পাওয়ারফুল বা অপটিমিস্টিক নয়, বাট মোর আমি বলতে পারি যে রিয়াক্ট যে কোর ফান্ডামেন্টালস এর উপরে বেস করে তৈরি করা হয়েছে, আমরা সেটাকে অ্যাচিভ করেছিলাম, কারেক্ট? আচ্ছা। কুল। এরপরে সেটারই আজকে আমাদের সেকেন্ড পার্ট চলছে, যেখানে আমরা আরেকটু কিছু এটার ব্যাপারে ডিটেলস দেখবো। ঠিক আছে? আগের দিন যদি তুমি মনে করো, আগের দিন আমরা আমাদের ক্লাসের মধ্যে কি দেখেছিলাম, একটা পার্টিকুলারলি প্রপার্টিকে দেখেছিলাম ইনজেক্ট করতে, কারেক্ট? যে এলিমেন্ট ডট প্রপস ডট এইচরেফ। এরপরে হতে পারে তোমার কাছে মাল্টিপল প্রপার্টিস থাকতে পারে, কারেক্ট? হতেই পারে, না হওয়ার তো কোনো ব্যাপার না। কারণ ধরো আজকে তুমি বললে যে এটার একটা তুমি ক্লাস দিয়ে দিলে, লেটস সি ক্লাস তুমি দিয়ে দিলে এটা বা লিঙ্ক তুমি বলে দিলে, সাথে সাথে তুমি আরো কি কি দিয়ে দিলে, তুমি আইডি বলে দিলে। এরপরে আইডি তুমি কি বলে দিলে, অ্যাজিউম করছি আমি লিঙ্ক ওয়ান। ঠিক আছে? আচ্ছা। ওকে। এরপরে আহ এগুলো হয়ে গেছে, তাহলে প্রত্যেকবার কি এখানে তুমি এরকম করে গিয়ে পরপর পরপর লিখবে যে এ ডট এইচরেফ এর জায়গায় এখন তুমি লিখছো ক্লাস, তারপরের বার তুমি এটাকে চেঞ্জ করে লিখলে আইডি, আর এখানে তুমি লিখে দিচ্ছ ক্লাস, এখানে তুমি লিখে দিচ্ছ আইডি। এটাকে যদি তুমি এগেন রান করো, তাহলে দেখি কি হবে। সো আমরা কাজ করি, এটাকে রান করি। অ্যাজ সুন অ্যাজ আমি এই যেটাকে রান করলাম, আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে বডিকে এক্সপ্যান্ড করছি, রুটকে এক্সপ্যান্ড করছি, এইচরেফ ক্লাস লিঙ্ক হয়ে গেল, আইডি লিঙ্ক ওয়ান হয়ে গেল, কারেক্ট? তার মানে আচ্ছা। প্রপারলি রিয়াক্টের মধ্যে যেরকম ভাবে প্রপার্টিসের ইনজেকশন হয়, মানে প্রপার্টি যেভাবে ইনজেক্ট হয়, সেই জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারছি, কারেক্ট? বাট এখানে তো আমরা আচ্ছা। সবেমাত্র দুটো প্রপার্টির কথা বলছি। তুমি ধরো যে এখানে যদি মাল্টিপল আরো আরো প্রপার্টিস থাকতো, ধরো এরকম 10টা প্রপার্টি থাকতো, তাহলে 10টা প্রপার্টির জন্য কি তুমি এরকম বারবার 10টা করে এসে কোড লিখতে? নাকি রিয়াক্টের টিম যখন তুমি যেই হিসাবে কোড লিখছো, সেই হিসাবে রিয়াক্টের ডেভেলপার কেউ না কেউ সবসময় মনিটর করছে, আর এখানে কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে আর প্রোডাকশনে আপডেট হচ্ছে? এরকম কি হয় কখনো? না। তো জিনিসকে কি করতে হবে, জিনিসকে করতে হবে আমাদের অটোমেট। এরপরে আহ, একটা খুব কমন, আমি পার্টিকুলারলি যেই জিনিসটা ফিল করেছি, এখন যে বাবলটা ক্রিয়েট হয়েছে, যে চারিদিকে লোকেরা এআই 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 করছে, কারেক্ট? সবাই এআই এআই করছে। ইভেন আচ্ছা। ইভেন জাস্ট একটা সার্কুলার রিলিজ হয়েছে আমাদের পরের ব্যাচ থেকে, মানে আমাদের জাস্ট নেক্সট ইয়ার থেকে ফাইনাল ইয়ারের প্রজেক্ট যারা করে, আমরা জানি তো বিটেক বিসিএ তে সবার ফাইনাল ইয়ার প্রজেক্ট হয়। আচ্ছা। তো এখানে ফাইনাল ইয়ারে যে মেজর প্রজেক্টটা হয়, এখানে স্টুডেন্টসরা নিজের মতো করে করতে পারে, যে কোনো হ্যাঁ, হ্যাঁ। প্রজেক্ট বানাতে পারে, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্স তাদের আছে। বাট এখন আমি শুনছি যে কলেজ থেকে কিছু পার্টিকুলার শর্ট অফ টপিকস দিয়ে দেওয়া হচ্ছে স্টুডেন্টদের, ইভেন সার্কুলারও বেরিয়েছে, আর সেখানে এমএল কে খুব কেটার করে জিনিসগুলোকে করানো হচ্ছে। ম্যাক্সিমাম যে যে প্রজেক্টস গুলোকে ইনক্লুড করা হয়েছে সবগুলোর মধ্যেই এমএল আছে। ঠিক আছে? সো এই যে একটা চারিদিকে হাইপ ক্রিয়েট হচ্ছে যে এআই 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 এআই, বাট আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এআই অ্যাকচুয়ালি জিনিসটা কি, আর অটোমেশন কি। আমরা এই দুটোর মধ্যে একটা থিন লাইন কাজ করে, প্রচুর থিন লাইন কাজ করে, যে আমরা যদি ভাবি যে এই জিনিসটা তাড়াতাড়ি করছে, তার মানে এটা এআই। বাট হতে পারে ওটা অটোমেশন, হতে পারে ওটা অটোমেশন, কারেক্ট? আজকে আচ্ছা। এই লজিকটাকে আমি যখন করব, আপডেট করব, তখন এটা অটোমেশনের লজিকটা তুমি খুব ইজিলি বুঝতে পারবে। এরপরে আমি তোমাকে একটা খুব নর্মাল এক্সাম্পল দিয়ে বলছি যে আগে কি করতাম আমরা। আগে আমরা এক্সেল এর মধ্যে নোটস, মানে করতাম, নোট করতাম জিনিসগুলো, কারেক্ট? এরপরে এক্সেল কে আরো আমাদেরকে
পাওয়ারফুল কে করে দিচ্ছে? আই হোপ তুমি নাম শুনেছো পাওয়ার বিআই, ট্যাবলু, এই জাতীয় টুলস গুলো, যেগুলোর মধ্যে আমরা এক্সেল হ্যাঁ কে স্যার। ইন্টিগ্রেট করে করতে পারি, হ্যাঁ ডেটার স্যার। আগে ইজিলি আমরা অ্যাসেম্বল করতে পারছি। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা কি এআই করছে, না এই জিনিসটা আমার কাজটাকে অটোমেট করছে? অটোমেট করছে, কারেক্ট। সো ম্যাক্সিমাম লোকেরা এই জিনিসটার প্রতি এখনো অ্যাওয়ারই নেই যে কোনটা এআই আর কোনটা অটোমেশন। জাস্ট খুব এরকম ইয়ে নিয়ে বলে দেওয়া উচিত নয় যে আরে এই জিনিসটা যদি আমি করতে না পারছি, আর যদি আহ, এই পার্টিকুলার জিনিসটা ধরো, আমি জাস্ট অ্যাজাম্পশন নিচ্ছি যে আগে কি মানে আগে যেগুলো আমি ফাইলে লিখতাম সেগুলোকে পরে কি করলো, ডেটাবেস রিপ্লেস করে দিল, কারেক্ট? তো ডেটাবেস কি এআই? অবভিয়াসলি না। স্ট্যান্ডার্ড ফাইলকেও রিপ্লেস করেছে, তার মানে কি ও এআই? না। কিন্তু তখনকার দিনে জিনিসটা তো সেটাই হচ্ছিল না, যে ডেটাবেসের মধ্যে আমরা খুব ডাইনামিক্যালি জিনিসগুলোকে র্যাপিডলি চেঞ্জ করতে পারছি, ক্র্যাড অপারেশন পারফর্ম করতে পারছি, কারেক্ট? হ্যাঁ স্যার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আই হোপ নেক্সট বার থেকে যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে আরে এটার পেছনে তো এআই লাগিয়ে দিতে হবে, এটার পেছনে এই সেই করে দিতে হবে, ডেটা মডেলিং লাগাতে হবে, মেশিন লার্নিং এর এই অ্যালগোরিদমটা আছে, তো আমরা তাকে জেনুইনলি একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে লজিক্যালি জিনিসটা বোঝাতে পারবো, কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। এরপরে এই জিনিসটাকে যদি আমি ইজি করতে চাই, যে আমি প্রত্যেকবার কি করব না, এরকম এসে সিঙ্গেল হ্যান্ডেডলি বারবার বারবার করে প্রত্যেকটা প্রপার্টিকে চেঞ্জ করব না, আমি চাই যে কিছু করে এমন কিছু, মানে এমন কিছু একটা হোক যেটাতে এই জিনিসগুলো কি হোক, অটোমেটিক্যালি সেট হয়ে যাক। তাহলে আমরা কিভাবে করতে পারি? আম, 2 মিনিট আমি চাইবো যে তুমি তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি নিয়ে ভাবো, তারপরে অবভিয়াসলি আমি তো বলবোই। বেশি কমপ্লেক্স করে ভাববে না, খুব ইজি জিনিস, প্রচন্ড ইজি জিনিস, সেরকম ডিফিকাল্ট কিছু না। স্যার আরেকবার বলুন। এখন আমরা পার্টিকুলারলি আগে কি করছিলাম, একটাই পার্টিকুলার প্রপার্টিকে নিয়ে করছিলাম। এরপরে আমি বলছি যে এবারে আমার কাছে এন নাম্বার অফ প্রপার্টি আছে, তাহলে এন নাম্বার অফ প্রপার্টিকে আমি যদি ওই ট্যাগটার ভেতরে পুশ করতে চাই বা সেট করতে চাই, তাহলে তো এটা অ্যাজ এ হিউম্যান বিং আমার কাছে পসিবল নয় যে বারবার আমি কোডে এসে ডম ডট সেট এলিমেন্ট মানে সেট অ্যাট্রিবিউট করবো, দিয়ে অ্যাট্রিবিউটটার নাম দেবো, দেন ওটার ভ্যালু দেবো। তাহলে এটা তো আমি করতে পারি না। তাহলে কি এমন ওয়ে থাকতে পারে যেটা থ্রু আমার কাজটা অটোমেট হয়ে যাবে, অটোমেটিক্যালি ও ডিটেক্ট করে নেবে, অটোমেটিক্যালি যেই ভ্যালুস গুলো ওর কাছে আসবে সেই ভ্যালুস এর উপর বেস করে ও সেই প্রপার্টি গুলোকে সেট করে দেবে, কি করে? স্যার ফর ইচ লুপ। ফর ইচ, কারেক্ট। ফর ইচ লুপ দিয়ে হতে পারে, আর নর্মাল ফর দিয়েও হতে পারে। তো ফর আমাকে একটু বলো যে কিভাবে করা যেতে পারে। স্যার ফর নর্মাল ফর দিয়ে করলে একটা ফর লুপ n নাম্বার অফ টাইমস চলবে। ওকে। দেন স্যার ক্লাস আইডি এচরেফ এরকম করে দেওয়া থাকবে, যেখানে এচরেফ লাগবে, যেখানে ক্লাস লাগবে, কল হয়ে যাবে। একটু তুমি ঠিকঠাক ভাবে যাচ্ছ, বাট আর একটু ক্লিয়ার করে একটু পারলে বলো। স্যার প্রথমে একটা ফর লুপ লাগাবো n টাইমস। এন টাইম স্যার? তোমার কাছে যদি এখানে এন টাইমস নাই থাকে তাহলে? স্যার ওটা ইউজার ইনপুট লাগাতে হবে, মানে ইউজার যতগুলো ইনপুট দেবে। একটু টেকনিক্যালি বলো যে তোমার কাছে যতগুলো প্রপার্টি আসবে, মানে প্রপার্টির লেন্থ যত হবে তুমি ততটাই ইয়ে করবে, কারেক্ট? সাউন্ড মোর টেকনিক্যাল। এন নাম্বার মানে এন নাম্বার নয়, যেটা তোমার কাছে দেখতে পাচ্ছ যে তোমার কাছে একটা এলিমেন্ট আসছে, এলিমেন্ট মানে কি, এলিমেন্ট মানে তোমার এই পুরো জিনিসটা। এরপরে এখান থেকে তুমি কাকে ফার্স্টে ফেচ করবে? প্রপার্টিসকে। তার মানে তুমি এলএম এলিমেন্ট ডট প্রপস, এত দূর এর ভেতরে যা যা আছে সেগুলোকেই লুপ করবে, কারেক্ট? এবারে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর আমরা কি জানি যে অবজেক্টের মধ্যে যদি আমরা লুপিং করতে চাই, তাহলে আমাদের কাছে কোন লুপ অ্যাভেলেবেল আছে অবজেক্টের মধ্যে? স্যার ফর ইচ। ফর ইচ না, ফর ইন। যদি আমরা নর্মাল লিখি তাহলে একটু আমরা এরকম করে এটাকে ভাবতে পারি যে ফর, আমরা কি বলবো, যে প্রত্যেকটা ইটারেশনে এক একটা করে প্রপ আসবে, এটাকে আমরা ধরে নিচ্ছি ধরো কনস্ট প্রপ,
কোথা থেকে আসবে? আমার কাছে এই যে এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের প্রপস এর মধ্যে থেকে, তার মানে এলিমেন্ট ডট প্রপস, তার মানে প্রথম ইটারেশনে কি এলো? href, সেকেন্ড ইটারেশনে কি আসবে? ক্লাস, থার্ড ইটারেশনে কি আসবে? আইডি। কারেক্ট? এরপরে এখানে যেই তুমি ওপরের লাইনটা লিখেছিলে সেই লাইনটাকে কি করতে হবে? তোমাকে কাট, অ্যান্ড এই ফর লুপের ভেতরে তোমাকে লিখতে হবে এটাকে, যে ডম এলিমেন্ট, তোমার ডম এলিমেন্টের মধ্যে তুমি সেট করতে চাইছো, কাকে সেট করতে চাইছো? তোমার প্রথমে কি আসবে? href, href কোথায় থাকবে? প্রপে। সেকেন্ড বার কি আসবে? ক্লাস, সেটাও কোথায় থাকবে? প্রপে। তার মানে তোমার যে কিটা থাকবে সেটা তুমি কার মধ্যে থেকে পেয়ে যাবে? প্রপ। ঠিক আছে? আর এই কিটার মধ্যে যে ভ্যালু আছে, মানে href এর কোরসপন্ডিং যে ভ্যালু, সেটা তুমি কোথা থেকে পাবে? প্রথমবার যে প্রপ পেয়েছো, কারেক্ট, তার মধ্যে। তাহলে এটাকে যদি তুমি ফেচ করতে চাও, কিভাবে করতে পারো? তোমার কাছে যে এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট, সেই এলিমেন্টের মধ্যে ডট প্রপস, নট প্রপ, তাহলে এটা পেয়ে গেলে। এরপরে প্রথম ইটারেশনে কি এসছে? প্রপের ভ্যালু href, তাহলে এখানে গিয়ে তুমি কি বলতে পারো? এরকম করে লিখতে পারো, প্রপ। কারেক্ট? কোনো ডাউট? এরপরে এখানে তোমার কোশ্চেন আসতে পারে যে আরে এটা তো একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে কেন আমরা বক্স ব্র্যাকেটে লিখছি? তাহলে মনে করো যে আমরা অবজেক্টের মধ্যেও বক্স ব্র্যাকেটের সিনট্যাক্স লিখতে পারতাম। আমাদেরকে কন্ডিশন বিহাইন্ড কি, যে আমাদের অবজেক্টের ভেতরে যে কি, সেই পুরো কি এর নামটা পাস করতে হবে। কারেক্ট? জাভাস্ক্রিপ্টের ক্লাসে করেছিলাম, মনে আছে? একবার স্টিল আমি ইজি রিকলের জন্য তোমাকে দেখিয়ে দিচ্ছি, যদি থাকে তো এখানে। হুম, ওকে, 29, 30। এখানে দেখতে পারছো যে পার্সোনাল ডিটেল, সরি এটার বোধহয় আগে নাম ছিল হ্যাঁ, ইউজার নাম ছিল হয়তো। তাহলে ইউজারের মধ্যে থেকে আমি কি ফেচ করতে চাইছি? নেমকে। কারেক্ট? সিমিলার ওয়েতে এরকমই তুমি ধরো পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস এর মধ্যে কাকে ফেচ করতে চাইছি? ইউজার আইডি, তাহলে এখানে আমাকে বক্স ব্র্যাকেটে কি লিখতে হবে? ইউজার আইডি। কারেক্ট? পার্সোনাল ডিটেলস অফ, কার ভ্যালুটা ফেচ করতে চাইছি এক্সাক্ট যেটা, সেটাই লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কাছে একটা ওয়ে টু অ্যাক্সেস। তো আই হোপ এটা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি আমার প্রপ সেট করে নিলাম। তাহলে এরপরে আমাকে কি আর মাথা ঘামাতে হবে যে কি করে আমার জাভা স্ক্রিপ্ট, বা আমি এটাকে আরো যদি সাউন্ড করে বলি, অটোমেটিক্যালি সেট করছে? কিচ্ছু না, একটা ফর লুপ চালাচ্ছি। ফর লুপ কি করছে? প্রত্যেকটা ইটারেশনে আমার কি গুলোকে আপডেট করছে, আর যদি কি গুলোকে আপডেট করে তাহলে আমার কি এর কোরসপন্ডিং তো সেটার ভ্যালুও থাকবে, সেই ভ্যালুটাকেও পেয়ে যাচ্ছি আমি। আর আলটিমেটলি যদি কি আর ভ্যালু আমি দুটোই পেয়ে যাই, তাহলে আমি ডম এলিমেন্টের মধ্যে কি করে দেবো? অ্যাজ এন কি সেটাকে সেট করে দেবো, আর কি এর কোরসপন্ডিং ভ্যালুটাকেও সেট করে দেবো। তাহলে হয়ে গেল আমার কাজ। ইয়েস অর নো? কারেক্ট? তাহলে এই সেম কোডটাকে যদি এবার আমি একবার সার্ভারটাকে কেটে, মানে এখন তো আমরা সার্ভার সাইড কোডিং করছি না, একবার যদি আমি রিরান করি আর ইন্সপেক্টে যাই, বডিতে যাব, ডিভে যাব, আমি কি সেম জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি? ইয়েস অর নো? পেরেছি। কারেক্ট? কুল। সো এখানে আমরা জিনিসটাকে অটোমেট করতে পারলাম। এরপরে অটোমেটেরও না অনেক রকম ডেফিনেশন হয়। অটোমেটকেও ডাইরেক্ট লোকেরা, মানে আমি পার্টিকুলারলি দেখেছি কলেজ লেভেলে এরকম একটা টেন্ডেন্সি থাকে, যদি আমরা ক্রেজি ক্রেজি ওয়ার্ড ইউজ করি, যে আমরা অটোমেশন ইউজ করেছি, আমরা এটা ইউজ করেছি, সেটা ইউজ করেছি, হয়তো সেটা খুবই একটা জেনুইন নর্মাল ফিচার, খুবই নর্মাল ফিচার, বাট সেটা যেহেতু একটা গ্লোরিফাই করে আমরা বলছি, সেই জন্য ওটা একটা খুব হাইপ ক্রিয়েট হচ্ছে। কারেক্ট? তো এই জিনিসটা আমাদের যাওয়ার নেই। একটা সিম্পল জিনিস দিয়ে আমি বোঝাচ্ছি যে কোথায় একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লোক আর একটা কলেজ স্ট্যান্ডার্ড লোকের মধ্যে
ডিফারেন্সিয়েশন আছে। সঞ্চারী, তুমি আমাকে একটা জিনিস বলো, যে আজকে আমি যদি তোমাকে বলি যে তুমি একটা ই কমার্সের ওয়েবসাইট মানে ডেভেলপ করো, ভালো করে আমার কোশ্চেনটা শুনবে, ঠিক আছে? তোমাকে আমি বললাম যে ই কমার্সের ডেভেলপমেন্ট করো, ওকে? এরপরে আমি তোমাকে বলে দিলাম যে ই কমার্সের মধ্যে কি কি থাকবে। আমরা এন্টিটি বুঝি, একটা ইউজার এন্টিটি থাকবে, একটা প্রোডাক্ট এন্টিটি থাকবে, আর একটা রেটিং এন্ড রিভিউ এর এন্টিটি থাকবে। এরপরে তুমি এই জিনিসটাকে একটু নিজের মতো করে সাজাও তো, যে কি কি কেস হতে পারে, কি কি ইফ এলস কেস হতে পারে। যে ইউজার প্রোডাক্ট কিনতে পারে, প্রোডাক্ট কিনে ও ওটাকে ভিউ কার্ড করতে পারে, ও অ্যাড টু কার্ড করতে পারে, বাই নাও করতে পারে, ওই প্রোডাক্টটা রিভিউ দিতে পারে। তো কিরকম ভাবে ও রিভিউ দেবে, কখন রিভিউ দেবে, আমি এই জিনিসটা জানতে চাইছি। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একটু আমাকে তোমার থট প্রসেসটা বলো, যে তোমাকে যদি আজকে আমি বলি যে একটা ই কমার্স ওয়েবসাইটের সিস্টেম ডিজাইন করতে, যেখানে তোমার কাছে অনলি দুটো এন্টিটি আছে, একটা প্রোডাক্ট, একটা ইউজার, আর একটা রেটিং অ্যান্ড রিভিউ, আমি ধরছি, তাহলে এই তিনটে জিনিসের মধ্যে তুমি কি এমন কম্বিনেশন লাগাবে যাতে একটা সিস্টেম জাস্টিফাই করে? ভেবে নাও, 5 মিনিট ভেবে নাও। আউট অফ রিয়াক্টে যাচ্ছি, বাট স্টিল এই জিনিসগুলোও দরকার। আরামসে 2 মিনিট ভেবে নাও, খাতায় পারলে যদি ডায়াগ্রাম করতে চাও ডায়াগ্রাম বানিয়ে নাও, বাট এটার অ্যান্সার আমাকে বলো 2 মিনিট 3 মিনিট ভেবে। স্যার এর মধ্যে আর কিছু থাকতো মানে প্রোডাক্ট আইডি কিছু থাকতো? আমি এন্টিটির কথা বলছি। প্রোডাক্ট আইডি ওগুলো তো তোমার ইয়ে হয়ে গেল, প্যারামিটার্স হয়ে গেল। আচ্ছা। আমাকে একটা খুব সিম্পল ওয়েতে বোঝাও যে ইউজার কি কি, ইউজারের কাছে কি কি অপশনস আছে এই তিনটে জিনিসের মধ্যে। একটা খুব সিম্পল ওয়ান লাইনার জিনিস বলো, ওয়ান লাইনার, টু লাইনার, যেটা এর থেকে বেশি না। আমি বেশি এক্সটেন্সিভলি শুনতে চাইছি না, কারণ ই কমার্স নিজের মধ্যে একটা খুব বড় জিনিস। আমি জাস্ট তোমার থট প্রসেসটা জানতে চাইছি, যে কোন লেভেলে তুমি ভাবতে পারছো। স্যার ইউজার যখন প্রোডাক্টটা মানে কিনবে তখন স্যার সঞ্চারী, রেটিং। তোমার আওয়াজটা ঠিক আসছে না। হ্যালো হ্যাঁ বলো। স্যার, যখন ইউজার কোন একটা প্রোডাক্ট পারচেজ করবে হুম তো হুম। তখন স্যার যে প্রোডাক্টের রেটিং বেশি থাকবে সেই প্রোডাক্টে মানে পারচেজ করার চান্স বেশি হবে। আর যদি প্রোডাক্ট না কেনে তাও মোটামুটি মানে চান্স বেশি থাকবে। তার মানে কি, আহ, যে সে একটা জেনুইন ইউজার, বাট এছাড়াও সে নর্মাল রেটিং রিভিউ করতে পারে, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ। এটাই বলতে চাইছো? আচ্ছা। আহ, এরপরে এটাকে একটু বিজনেস পার্সপেক্টিভ থেকে ভেবে বলো, যে এটা কতটা সাউন্ড করছে বা কতটা জাস্টিফাই করছে। ধরো তুমি একটা কোম্পানি খুললে, তুমি নিজেই কোম্পানি, তুমি অন্য কোনো ব্র্যান্ড প্রমোট করছো না, অ্যান্ড তোমার কাছে 4টে প্রোডাক্ট আছে, ঠিক আছে? এরপরে তুমি তো চাইবে যে একটা টাইমের পরে গ্রো করতে, সেই জন্য তুমি 4টে প্রোডাক্ট রেখেছো। এরপরে যত লোকেরা তোমার প্রোডাক্ট কিনবে তত কি হবে, গুগলে তোমার ওয়েবসাইটে তোমার আইটেমের জিনিসগুলো মানে আপওয়ার্ড যাবে। তো এখানে তুমি যে জিনিসটা বললে, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে হয়তো যদিও এই যে টার্মসগুলো আমরা ইউজ করি, এগুলোও কিন্তু একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। যে এটা হলে হয়তো খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তুমি যেটা এখনই বললে, যে ইউজার কি করতে পারে,
প্রোডাক্ট যতক্ষণ না মানে প্রোডাক্ট কেনার পরে ওর চান্সেস বেশি থাকবে যে ও রেটিং অ্যান্ড রিভিউ দিতে পারবে। বাট নর্মাল ওয়েতে কি হবে যে ও প্রোডাক্টের রেটিং অ্যান্ড রিভিউ দিতে পারবে, কারেক্ট? এরপরে এই জিনিসটাকে আমি যদি ব্রেকডাউন করি, আমি বুঝতে পারছি যে এই আইডিয়াটা তোমার কোথা থেকে এসছে। তুমি দেখেছো যে অ্যামাজনে তুমি যে কোনো প্রোডাক্টে যাও, তুমি স্বেচ্ছায় যা ইচ্ছা কমেন্ট করতে পারো, কারেক্ট? যা ইচ্ছা কমেন্ট করতে পারো, কারেক্ট? বাট এরপরে এটাকে যদি আমরা একটু বিজনেস লজিক বা অ্যাকচুয়াল যেটাকে আমরা বলি যে বিজনেস ওয়াইজ যদি আমরা এটাকে ভাবি, তাহলে জিনিসটা কতটা রিস্কি। ধরো সঞ্চারী, তুমি একটা ফিল্ড কেটার করছো, বা আমি ধরছি যে তুমি একটা মার্কেট কেটার করছো। সেই মার্কেটটা হচ্ছে ভেজিটেবলসের বা আমি ধরছি ক্যাফিনের। তুমি কফি বিক্রি করছো, ঠিক আছে? এরপরে আমাদের ইন্ডিয়ার মধ্যে দুটো বড় ব্র্যান্ড কি কফির মধ্যে? একটা নেসলে আর একটা ব্রিউ। এরপরে এদের দুজনের মধ্যে রাইভেলরি থাকবেই। এরপরে সঞ্চারী, তুমি ধরো তুমি একটা ডেভেলপার, আমি একটা ডেভেলপার। আমি কাজ করছি নেসলের হয়ে, তুমি কাজ করছো ব্রিউয়ের হয়ে। আইডিয়াটা এখানে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তুমি কি বললে যে তুমি যেই ব্রিউয়ের ওয়েবসাইটটা বিল্ড করেছো, সেই ব্রিউয়ের ওয়েবসাইটের মধ্যে তুমি প্রোডাক্ট কেনার আগেও লোককে রিভিউ করতে দিচ্ছ, প্রোডাক্ট কেনার পরেও লোককে রিভিউ করতে দিচ্ছ, কারেক্ট? তুমি দুটো অপশন দিচ্ছ। আমি স্ট্রিক্টলি কি বলছি যে যদি ইউজার প্রোডাক্ট না কেনে, দেন হি অর শি উইল নট এবল টু রিভিউ, কারেক্ট? গিভ দ্য রিভিউ। দুটো মধ্যে কোনো ডিফারেন্স এখন তুমি কিছু বুঝতে পারছো? সেরকম কিছু তোমার মাইন্ডে হিট করছে? একটাতে ব্রিউতে তো দুবার রিভিউ দিতে পারবে, কেনার আগে কেনার পরে, মানে কেনাটা মাস্ট না। ওকে, আর নেসলেতে ওখানে কেনাটা মাস্ট দিতে পারছে। এটার ইম্প্যাক্ট বুঝতে পারছো? এটার ইম্প্যাক্ট কি হতে পারে? এখানেই চলে আসে একটা ডিফারেন্স। তো অ্যাজ আ ফ্রেশার লেভেলে আমাদের এই থটসগুলো কখনো আসে না, এগুলো যত আমরা সিস্টেম বিল্ড করি। আমি ফ্রেশার মানে এটা বলছি না যে কলেজ থেকে যারা পাস করেছে তাদের কাছে এই আইডিয়াটা নেই। ফ্রেশার ইন দ্য সেন্স যে যারা সেই ডোমেনটার মধ্যে নতুন, যারা এখনো নিজের সিস্টেম তৈরি করেনি, কারেক্ট? নিজের কোনো প্রোডাক্টে ইনভলভমেন্ট হয়নি। তো এটার ইম্প্যাক্টটা যদি আমরা একটু ভালো করে বুঝি, তাহলে এটার ইম্প্যাক্ট কি ক্রিয়েট হচ্ছে যে আমার কাছে আছে খুব স্ট্রং মার্কেটিং ক্যাম্পেন বা পিআর টিম, নেসলের কাছে বহুত স্ট্রং মার্কেটিং ক্যাম্পেন আছে। আমি কালকে কি করলাম, 1000টা ইউজার নিয়ে তোমার ওয়েবসাইটে কোনো রকম প্রোডাক্ট না কিনে জাস্ট নিচে আমি স্প্যাম কমেন্ট করলাম একটা স্টার দিয়ে যে দিস কফি ইজ ভেরি ব্যাড, দিস কফি ইজ ভেরি ব্যাড, দিস ইজ ওয়ার্স্ট। গুগলে তোমার রেটিং কমলো, কিন্তু সেম ব্রিউয়ের কাছেও তোমার মনে হতে পারে যে আরে ব্রিউয়ের কাছেও তো অনেক স্ট্রং ক্যাম্পেন আছে, তো ব্রিউ কেন এই জিনিসটা করতে পারবে না? তো যেহেতু আমি নেসলের ডেভেলপমেন্ট এরকম ভাবে করেছি যে তুমি তখনই রিভিউ দিতে অ্যাপ্লিকেবল হবে ওয়ান্স তুমি কফিটা কেনো। এরপরে ধরো আমি কি তোমার কাছে কোনো বিজনেস দিলাম, মানে আমি তোমাকে জাস্ট ফেক স্প্যাম করলাম আর তোমার একটা টাকাও কি আমি ইনকাম করলাম? ধরো তোমার একটা ইনভেন্টরিতে 1 কোটি টাকার মাল আছে, আমি কি 1 কোটি টাকার মাল কিনেছি? কিন্তু আমি হয়তো 1000-2000টা ফেক কমেন্ট করেছি যেটার জন্য তোমার রেটিং ডাউন হয়ে গেছে। বাট তুমি কি করছো, তুমিও 1000-2000টা নেগেটিভ কমেন্ট করছো, কিন্তু 1000-2000টা প্রোডাক্ট কেনার পরে। আর আমি আরো স্মার্ট যদি ডেভেলপার হই, তাহলে আমি কি করবো যে যদি তুমি একবার রেটিং বা রিভিউ দিয়ে থাকো, তাহলে তুমি আর এলিজিবল নাও সেকেন্ড টাইম ওটাকে আপডেট করার। কারণ ধরো আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় ইনফ্লুয়েন্সারদের কিনে নিই। কারণ এই যে ইনস্টাগ্রামে আমরা মার্কেটিং দেখি না, তো আজকে ইনফ্লুয়েন্সার একে নিয়ে ভালো বলছে, কালকে আমি বললাম যে আরে তোমাকে আমি এতগুলো টাকা দিয়ে দিচ্ছি, তুমি একটা কাজ করো, তোমার যেই অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটাকে নিয়ে আননেসেসারি এখানে স্প্যাম করো। এরপরে ইনফ্লুয়েন্সার কি করেছে, ইনফ্লুয়েন্সার প্রথমে তো ওই জিনিসটাকে ভালো বলেছে, এরপরে এখন কি করছে, সে খারাপ বলছে। তো আমি ওই জিনিসটাকে অপশনই দিচ্ছি না। আমি বলছি যে যখন তুমি আমার ওয়েবসাইটকে ভালো বলে দিয়েছো, আমার টাইমে আমি যখন তোমাকে টাকা খাইয়ে আমার রেটিং এন্ড রিভিউ ভালো নিয়ে নিয়েছি, তোমার লয়াল যে অডিয়েন্স আছে তারাও আমাকে রেটিং রিভিউ ভালো দিয়ে দিয়েছে,
এরপর তখন তারা যদি আবার ওই জিনিসটাকে মডিফাই করতে চায়, তুমি এলিজিবল নাও বস। তাহলে সিম্পল একটা থিন লাইন আছে, তুমিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলে, আমিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলাম, বাট দুটোর যে ইম্প্যাক্ট, দুটোর ইম্প্যাক্টের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, ইন টার্মস অফ বিজনেস, ইন টার্মস অফ স্কেলেবিলিটি, ইন টার্মস অফ ভিশন। বুঝতে পারছো? আচ্ছা কারেক্ট? আচ্ছা তো প্রত্যেকটা জিনিসকে এইভাবে আমাদেরকে ভাবতে হবে, প্রত্যেকটা জিনিসের। যেই জোনটার সাথে তুমি থাকছো সেই জোনটার মধ্যেও এরকম ভাবে ভাবতে হবে যে কি কি ইফ এলস কেস হতে পারে এটার মধ্যে, যদি এই জিনিসটা এরকম ভাবে হচ্ছে এটার অপোজিট দিক কি। কারণ যেটা তোমাকে বারবার বলেছি যে কলেজ লেভেলে যা হচ্ছে হোক, ইন্ডাস্ট্রি লেভেলে এই জিনিসগুলো হয় না। প্রোডাকশনে এ স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা হতেও পারে, নাও হতে পারে। হয়তো এরকম প্রোডাকশনে হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অলদো ইউ হ্যাভ পুট এ প্লাস বি তার হোল স্কোয়ার, হতেই পারে। প্রোডাকশন ওটা, ওটা রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট, অনেক জিনিস ফাটে, ঠিক আছে? সো তখন আমাদেরকে এই যে প্যারামিটার্স গুলো, টেস্ট কেস গুলো, সমস্ত টেস্ট কেস গুলোকে হাতে নিয়ে চলতে হয়। এই জন্য যখন তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু করো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ইভেন তুমি যখন রিয়াক্টেরও ডেভেলপমেন্ট শুরু করবে, এখন তো আমরা খুব নিশ লেভেলে, থট প্রসেস লেভেলে ভাবছি, যখন তুমি পার্টিকুলারলি ডেভেলপমেন্ট করবে, এটা নয় যে কালকে তোমাকে কেউ ফ্রন্ট এন্ডের এসে বলে দিল যে আরে ভাই এরকম ভাবে করতে, আরে ভাই ফিগমা ফাইল দিয়ে দিচ্ছি, এটা এরকম ভাবে হচ্ছে না কেন? হচ্ছে না, ঠিক আছে, বাট কেন হচ্ছে না? ওটা না হওয়ার কারণ কি? তোমার কাছে কি কি অ্যাসেটস নেই, সেই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। আর যদি ওটা না হয়, ওটার অল্টারনেটে তুমি কি করতে পারছো, এটা বেশি ম্যাটার করে। কারেক্ট? আচ্ছা কুল। সো এখানে আমরা একটা থট প্রসেসেরও আইডিয়া নিলাম, প্লাস অটোমেশনেরও একটু ইয়েগুলো করলাম। এরপরে চলে আসি ব্যাক টু আর টপিক, রিয়াক্ট। সো যেটা বলছিলাম যে এই যে আমার কাছে কি আছে, রিয়াক্টের সিনট্যাক্স আছে, সেই রিয়াক্টের সিনট্যাক্সটা কি কি একবার যদি এখানে দেখি, বিটেরটাই ওপেন করছি। সো আমার কাছে একটা আছে অ্যাপ ডট জিএসএক্স, কারেক্ট? এই অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে কি আছে, কম্পোনেন্ট লোড হচ্ছে। আর যদি এটাকে আমি আরো বেটার ওয়েতে দেখি, আমি সিআর এর থ্রুতেই দেখছি, ঠিক আছে? সিআর এটা আই হোপ তোমার পক্ষে অ্যাডজাস্ট করাটা একটু বেশি ইজি হবে, কারণ একদম বেসিক লেভেলে সিআর এর থ্রুই লোকেরা শেখে। ডিফারেন্স কিছুই না, অলরেডি এই জিনিসগুলো কভার করা হয়ে গেছে। তাহলে আমার যে ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে কি হচ্ছে, এই অ্যাপ কম্পোনেন্টটা লোড হচ্ছে। এরপরে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে কম্পোনেন্টের নাম ক্যাপসে লেখা আছে। তো এটা কি ম্যান্ডেটরি? আমি বলবো যে সিআরএ তে ম্যান্ডেটরি নয়, কিন্তু যখন তুমি ভিটের থ্রু লিখছো তখন কম্পোনেন্টের নামটা তোমাকে ক্যাপসে দিতেই হবে। এরপরে তোমার মনে হতে পারে আচ্ছা কম্পোনেন্টের নাম আমি যদি ক্যাপসে দিই তাহলে ফাইলের নামটাকেও আমাকে ক্যাপসে দিতে হবে। নট ম্যান্ডেটরি। কম্পোনেন্ট আর ফাইল দুটো আলাদা। কম্পোনেন্ট মানে কি, যে ফাইলের ভেতরে তুমি যে ফাংশনটা লিখছো সেই ফাংশনটার নাম। তো ভিটে ওটার একটা স্ট্রিক্ট রেস্ট্রিকশন আছে যে তুমি যদি কম্পোনেন্ট ক্রিয়েট করো দেন ইউ হ্যাভ অলওয়েজ মেনটেন উইথ ফার্স্ট লেটার ক্যাপস, ইন ক্যাপস, কারেক্ট? আচ্ছা বাট সিআর তে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। তো এই কম্পোনেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমি যদি কম্পোনেন্টে আসি, তাহলে কম্পোনেন্ট কিছুই না, কম্পোনেন্ট ইজ নাথিং বাট জাস্ট লাইক আ ফাংশন, ঠিক আছে? যেটার ভেতরে অ্যাডিশনাল কি কি কেপেবিলিটি আছে, যে আমি এইচটিএমএল কে রিটার্ন করতে পারি, কারেক্ট? আচ্ছা এর থেকে বেশি আর কম্পোনেন্ট কিছুই না। তাহলে আমি ধরো এখানে একটা নর্মাল কম্পোনেন্ট ক্রিয়েট করছি। কম্পোনেন্ট মানে কি, যেটা বললাম ফাংশন। তাহলে ধরো আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, মাই নেম। আমি প্যারামিটারসে কিচ্ছু দিচ্ছি না, আমি এখানে সিম্পল কি বলে দেবো, আমি এখানে বলে দেবো লেটস সি, আমি আমার নামটাকে ইয়ে করে দিচ্ছি যে রিটার্ন করবে কি একটা ডিভের মধ্যে হ্যালো, ঠিক আছে? কুল। এরপরে এই মাই অ্যাপ, এটা ঠিক নিচে যদি আমি এটাকে রেন্ডার করি, তাহলে রেন্ডার করানোর জন্য কি করতে হবে? আমরা কম্পোনেন্টের স্ট্রাকচার দেখেছি যে কম্পোনেন্টে এরকম করে করতে হয়, কারেক্ট? তাহলে এখন যদি এটাকে আমি রান করি, আমি কোন ফোল্ডারটাকে রান করাতে চাই, 03। তাহলে একবার আমরা এলএস করে দেখে নিই যে কোথায় আছি।
ঠিক আছে, কোথায় যেতে হবে? 0 1-এ যেতে হবে, তাহলে সিডি 0 1 চলে গেলাম। আবার এলএস করে দেখে নি, 0 3 এর ভেতরে যাব, তাহলে সিডি 0 3 চলে গেলাম। এরপরে আমি করব রান। তাহলে রান করানোর জন্য আমার কমান্ড কি আছে? আম, ঠিক মনে পড়ছে না আমার, যতদূর মনে হয় npm run start. npm run start, ওকে। তো npm run স্টার্ট করে দিলাম আমরা। এখানে হ্যালো চলে এলো, একদম চলে এলো। কোনো রকম কোনো দিক্কত হলো না। সো কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট আমরা দেখলাম জাস্ট একটা ফাংশনই তো। তো যদি ফাংশন হয় তাহলে ফাংশনকে কি আমরা নর্মাল এরকম ভাবে এক্সিকিউট করতে পারি? একবার দেখি, যদি নর্মাল এরকম ভাবে এক্সিকিউট করার ট্রাই করি আমি, তাহলে সেটা কি করতে পারি দেখি। আমি দেখলাম কি বলছে, মাই নেম এরকম টাইপসের কিছু লেখা আসছে, বাট আমি তো চাই যে আমার এই মাই নেমের ভেতরে যে জিনিসটা আছে সেটা এক্সিকিউট হোক, কারেক্ট? তো আমি একটা মোমেন্টে না এই অ্যাপটাকে সরাচ্ছি, এই স্ট্রিক্ট মোড যেটার জন্য আমার প্রবলেম হতে পারে সেটাকে আমি সরাচ্ছি, সিম্পল এই সিনট্যাক্সটা রাখছি যে মাই নেম। এবারে যদি আমি দেখি হ্যালো চলে এলো, হ্যাঁ। তাহলে স্ট্রিক্ট মোডে কেন আসছিল না? কারণ রিয়াক্টের নিজের কিছু বাউন্ডেশন আছে, ও এই ধরনের সিনট্যাক্স গুলোকে মানে ইয়ে করতে দেয় না, ঠিক আছে? So strict mode টা কেন use হয়? স্ট্রিক্ট মোড বেসিক্যালি ইউজ করা হয় যে রিয়াক্ট কিছু জিনিসকে অ্যালাউ করে না, যদি ইউজার সাইড থেকে আমার কোনো রকম এরকম অ্যাক্টিভিটি পারফর্ম করা হচ্ছে যেটা রিয়াক্টের যে গাইডলাইন সেই গাইডলাইন্স গুলোকে ভায়োলেট করছে, তাহলে স্ট্রিক্ট মোড কি করবে? সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে না। সো ইটস জাস্ট প্রোভাইডিং আ মোর এক্সট্রা সিকিউরিটি লেয়ার, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, একটা আচ্ছা। স্ট্রিক্ট মেকানিজম। সো আরামসে চলছে। তো এরপরে এরপরে আমরা যখন কাস্টম রিয়াক্ট বানিয়েছিলাম, কাস্টম রিয়াক্টে আমরা কি দেখেছিলাম? যে এরকম কিছু একটা ইয়ে হচ্ছে, কারেক্ট? এরকম কিছু একটা জিনিস হচ্ছে। তো এখন এখন সঞ্চারী আমি যদি এই যে সেম জিনিসটা আছে এই সেম জিনিসটাকে যদি আমি মানে রেন্ডার করানোর চেষ্টা করি, তাহলে সেটাও আমরা দেখে নিই যে রেন্ডার করাতে পারছি কিনা। তাহলে এখানে আমরা সিম্পল যদি লিখি এলিমেন্ট, কারণ আমি কি বলেছিলাম তোমাকে যে রিয়াক্ট বিহাইন্ড দ্য সিন কি করবে? এরকমই একটা ট্রি ট্রি গ্রাফ টাইপের স্ট্রাকচার তৈরি করে। হ্যাঁ, এরপরে রিয়াক্ট না অনেকগুলো বান্ডলার ইউজ করে, মানে শুধু রিয়াক্ট না, এই যে রিয়াক্ট বা অন্যান্য যে আমার কাছে লাইব্রেরিজ বা ইয়েগুলো থাকে সেগুলো কি করে? বান্ডলার ইউজ করে। বান্ডলারের কোনো কনসেপ্ট জানা আছে? না স্যার। বান্ডলারের কোনো কনসেপ্ট জানা নেই। সো বেসিক্যালি বান্ডলার হচ্ছে এরকম ধরনের জিনিস। ব্যাবেল, তুমি নাম শুনেছো কিনা জানি না, বাট ব্যাবেল আছে, ইনফ্যাক্ট ভিটও নিজের মধ্যে একটা মানে বান্ডলারই। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আমার কোডকে ট্রান্সফাইল করা। ট্রান্সপাইল করা, ট্রান্সপাইল মানে বোঝো? কম্পাইল না স্যার। শুনেছি, ট্রান্সপাইল তো শুনিনি, হ্যাঁ, না স্যার। কারেক্ট? তো যখন আমরা পার্টিকুলারলি ডম পড়েছিলাম জাভাস্ক্রিপ্টের মধ্যে, সেখানে আমরা কি বলেছিলাম যে ব্রাউজার কি বোঝে না? ব্রাউজার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ছাড়া আর কোনো কিচ্ছু বোঝে না, কারেক্ট? ও এসব বোঝে না, যে রিয়াক্ট কি বা অ্যাঙ্গুলার কি এই ধরনের সিনট্যাক্সও জানে না। ও যে জিনিসগুলো জানে সেটা অনলি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। তো ব্রাউজার যদি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বোঝে, তাহলে আমি যে রিয়াক্টের কোড লিখছি তাহলে কোনো না কোনো ভাবে তো রিয়াক্টের কোড আন্ডার দ্য হুড গিয়ে কনভার্ট হচ্ছে কিসে? এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে, কারেক্ট? তো এইখানে কি হয়, একটা জিনিস যদি আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে লেটস সি, আই হোপ দিস ওয়ান, নো দিস ওয়ান। এখানে আমরা একটা জিনিস প্রবাবলি দেখতে পাচ্ছি না, ওকে, চলো কোনো ইস্যু না।
আমি একটা জাস্ট নর্মাল ওপেন করছি, ঠিক আছে? এখানে আমার কোডের মধ্যে ব্যাকএন্ড দেখতে পাচ্ছ, ব্যাকএন্ডের মধ্যে একটা বিল্ড ফাইল আছে, ঠিক আছে? বিল্ড ফাইল বেসিক্যালি কি করে? বিল্ড ফাইল আমরা যে ফ্রন্ট এন্ড লিখি, ফ্রন্ট এন্ড তুমি ধরো রিয়াক্টে লিখছো, ফ্রন্ট এন্ড কিসে লিখছো? রিয়াক্টে লিখছো। কিন্তু এরপরে কি করতে হবে? ওই রিয়াক্টের কোডটাকে, যেটা এক্ষুনি বললাম, যে কনভার্ট করতে হবে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে, কারণ কি ব্রাউজার ওগুলো ছাড়া কিছু বোঝে না। তো যখন তুমি npm run বিল্ড করো, তো তোমার কি হয়, তোমার কোডটা অপটিমাইজ হয় আর তোমার এই কনভার্জনটা শুরু হয়। তো তুমি যে কোডটা রিয়াক্টে লিখেছো, সেই পুরো কোডটা কিসে চেঞ্জ হয়? এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে। আর তোমার যা যা অ্যাসেটস আছে ফ্রন্ট এন্ডে, তুমি যা যা ইউজ করেছো সমস্ত কিছু। তাহলে এই যে তোমার বিল্ড ফাইল, এই বিল্ড ফাইলটা অ্যাকচুয়ালি কি? এটা ফ্রন্ট এন্ডের রিপ্রেজেন্টেশন। ফ্রন্ট এন্ড তুমি কিসে লিখেছিলে? রিয়াক্টে লিখেছিলে, বাট ওটাকে এখন তুমি কিসে কনভার্ট করে দিলে? একটা বিল্ড ফাইলে। কে করলো বিল্ড ফাইলে? তোমার এই বান্ডলার। বান্ডলার কে? হতে পারে তোমার ভিট, হতে পারে তোমার ব্যাবেল। লিঙ্ক আপ বুঝতে পারছো না? ফাস্ট হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, কনফিউজ হয় না, যেখানে কনফিউজ হচ্ছ জিজ্ঞেস করো, কারণ এই লেভেলে কেউ বলবে না, অ্যান্ড ইভেন এই লেভেলে ফ্রেশাররা জানেও না যে কি হয়। তো এখানে তুমি যদি যাও, এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডেক্স আছে, এখানে জেএস আছে, সিএসএস আছে, মিডিয়া আছে। আর এগুলো কি আছে? এই চাঙ্ক, এরকম চাঙ্ক চাঙ্ক কিছু একটা লেখা আছে, ডট ম্যাপ। এখানে কি কোথাও আমরা জেএস এক্স দেখতে পাচ্ছি? যে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, যেটা আগের দিন আমরা রিয়াক্টে কথা বলছিলাম? না স্যার। না, কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে মিডিয়াতে কি থাকবে? মিডিয়াতে আমার ইমেজেস আছে, নেই। আচ্ছা, সিএসএস তো থাকতেই পারে, সিএসএস এও নেই। তাহলে আলটিমেটলি আমার যে পুরো রিয়াক্টের কোডটা, সেই পুরো রিয়াক্টের কোডটা কিসে কনভার্ট হয়ে গেল? এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্টে। কে করলো? বান্ডেলার। আর ব্রাউজার তারপরে কি করছে? ব্রাউজার না এই এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্টেও ঠিক করে বুঝতে পারে না। তখনই বুঝতে পারে যখন ওটা অ্যাজ আ ট্রি গ্রাফ লাইক স্ট্রাকচারে কনভার্ট হয়, কারেক্ট? তো ধরো এই বান্ডলার গুলো কি করছে? রিয়াক্টের কোডটাকে তোমার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করে দিচ্ছে। এরপরে তোমার এই যে ইনজেক্ট, এই যে জাভাস্ক্রিপ্টের থ্রু তুমি যে ডমে ইনজেক্ট করবে, তো ধরো এই সিনট্যাক্সটা তুমি লিখেছো, এই যে ডিভ, এটা আবার বিহাইন্ড দ্য সিন কি হবে? এরকম টাইপের সিনট্যাক্সে কনভার্ট হবে, যে টাইপ ডিভ। প্রপার্টি কি কি আছে? কোনো প্রপার্টি নেই। এখন ধরো আমি এখানে একটা কিছু একটা প্রপার্টি দিয়ে দিলাম, ক্লাস নেম মাই ডিভ। তাহলে এখানে প্রপসে কি চলে এলো? ক্লাস নেম। আর ভ্যালু কি চলে এলো? মাই ডিভ। আর এটার ভিতরে যে চিলড্রেন, চিলড্রেনের ভ্যালু কি চলে এলো? হ্যালো, কারেক্ট? তাহলে বিহাইন্ড দ্য সিন এই জিনিসটাই হচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো আমরা যে সিম্পল ভাবে রিয়াক্টকে দেখি ওপর লেভেল, মানে একদম টপ লেভেল থেকে, যে ঠিক আছে খুব ইজি ফ্লো লাইব্রেরি, এটা একটা, এটার মধ্যে ফ্রেমওয়ার্কের মতো অত রেস্ট্রিকশন কিচ্ছু নেই, খুব ভালো একটা ওপেন সোর্স লাইব্রেরি, বাট ওটার ভেতরে এত যে পপুলার হয়েছে, সেই জন্য কতটা ভেতর থেকে ওদের অপটিমাইজেশন বা ওদের যে স্ট্রাকচার, সেটা বুঝতে পারছো এবারে? হ্যাঁ স্যার। যে আমরা তো সিম্পল লিখে দিচ্ছি ডিভ, রিটার্ন ডিভ, বাট ওটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কি কনভার্ট হচ্ছে আলটিমেটলি রিয়াক্টের কোড ব্রাউজারে গিয়ে, বা যখন তুমি ব্যাকএন্ডের সাথে কানেক্ট করছো তখন কিরকম কি নেচার দেখাচ্ছে, সেটা এবারে ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো রকম কোনো ডাউট? না স্যার। কুল কুল। সো এরপরে আমরা যদি এখন এই এলিমেন্টটাকে রেন্ডার করাই, তাহলে আমাদের এলিমেন্ট চলে আসা উচিত, কারেক্ট? একটা এ ট্যাগ, এ ট্যাগের ভেতরে ক্লিক মি টু ন্যাভিগেট অন চ্যাট জিপিটি সামথিং কিছু। সো এরপরে আমরা যদি আমাদের এটা দেখি, আমাদের কাছে কি কিছু এসছে? না স্যার। আসেনি। কেন আসেনি? কোনো র্যান্ডম গেস করতে চাইবে? যে কোনো র্যান্ডম গেস? স্যার, স্যার একবার করে। শিওর শিওর শিওর। এনি আইডিয়া? স্যার প্রপার্টি রেন্ডার। হুম, প্রপার্টি রেন্ডার হয়নি এটা বলছো?
স্যার। তোমার এবারে মনে হতে পারে যে আগেরটায় না আমরা এরকম প্যারেনথিসিস দিয়ে করছিলাম, তাহলে এটাতেও যদি প্যারেনথিসিস দিই তাহলে হয়ে যাওয়া উচিত, কারেক্ট? হ্যাঁ। বাট তাও কি হচ্ছে? না স্যার। কেন হচ্ছে না? অবজারভেশন সঞ্চারী, অবজারভেশন। কিছু হিট করছে? স্যার এলিমেন্ট অফ চিলড্রেন। এলিমেন্ট ডট চিলড্রেন, না চিলড্রেন শুধু এখানে চিলড্রেন লিখবো, এটা বলছো? না স্যার এলিমেন্ট অফ চিলড্রেন। এলিমেন্ট ডট চিলড্রেন, দেখি। ক্লিক মি টু ন্যাভিগেট অন চ্যাট জিপিটি, লেখাটা চলে এসছে, ক্লিক হচ্ছে না। না স্যার। তো এখানে তুমি তো জাস্ট অবজেক্টটাকে ফেচ করে দিলে, হ্যাঁ। বাট আমি চাই যে পুরো এরকম অ্যাঙ্কার ট্যাগের মতো, তাহলে সেই জিনিসটা কি হচ্ছে না? না স্যার। কেন হচ্ছে না? কারণ খুব সিম্পল ওয়েতে সঞ্চারী, যে এই কোডটা কি আমরা নিজেদের মতো করে অ্যাজাম্পশন করে লিখেছিলাম, এটা অ্যাকচুয়াল ডেভেলপারের মানে অ্যাকচুয়াল রিয়াক্টের কমিউনিটিতে এরকম কোড লেখা নেই, এটা আমরা নিজের একটা কাস্টমাইজ কোড লিখেছিলাম। তো অবভিয়াসলি রিয়াক্ট যখন তৈরি করেছে ওরা, তখন নিশ্চয়ই কিছু রকম নিয়ম মেনে তৈরি করেছে, নর্মাল যে কোনো সবার নিয়মে তো হবে না। তো এরপরে আমাদেরকে কি করতে হবে সেটা দেখতে হবে। তো এখানে ধরো আমি কি করছি, কনস্ট আমি ধরছি যে সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড এলএম ইজ ইকুয়াল টু, তো আমার সিনট্যাক্সটা কি অ্যাকচুয়ালি এরকম করে, ধরো আমি সিম্পল এরকম করে বলছি এ ট্যাগ href এর মধ্যে আমি কি পাঠিয়ে দিচ্ছি, এই https chatgpt.com, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি পাঠিয়ে দেবো আমার ক্লিক মি টু ন্যাভিগেট অন চ্যাট জিপিটি, করে দিলাম। এরপরে যদি আমরা এই সেকেন্ড এলিমেন্টটাকে রেন্ডার করে ট্রাই করি, তাহলে দেখি। তো এবারে কি চলে এলো? আর এবারে কি এটা লিঙ্ক হয়েছে? ইয়েস অর নো? না স্যার। হয়নি? লিঙ্ক তো হয়ে গেছে, লিঙ্ক তো হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি এদের যে ওপেন সোর্সের গিটহাব প্রোফাইল আছে, সেই গিটহাবে এরকম ওয়েতেই ওরা প্যারামিটার্স অ্যাকসেপ্ট করে অ্যান্ড সেইভাবে এরা রেন্ডার করে, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার। আমরা ডকুমেন্টেশনেও আসবো, অবভিয়াসলি ডকুমেন্টেশনে আসবো, কিন্তু ডকুমেন্টেশনে আসার আগে তোমার এই জিনিসটা মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে এখানে তো আমরা পাস করেছি, বাট আমরা যদি চাই যে এরকম ভাবেই আমরা নিজের মতো করে ক্রিয়েট করতে, কারেক্ট? তাহলে সেটাকে কি করে করতে পারি অবভিয়াসলি তোমার মনে হতেই পারে। হ্যাঁ স্যার। তো চলো সেটাকেও আমরা দেখে নিই। তাহলে এখানে আমরা ধরছি কনস্ট রিয়াক্ট এলএম, এরপর স্যার রিয়াক্ট, সিনট্যাক্স। কোনটা? এটা? স্যার ফার্স্ট ব্র্যাকেটে যেটা দিয়ে ভেতরে অ্যাঙ্কার ট্যাগ হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ 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 সিনট্যাক্স, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা যেটা বলছিলাম যে রিয়াক্টের থ্রু যদি আমরা কোনো রকম ক্রিয়েট এলিমেন্ট করতে চাই, এতক্ষণ আমরা কিরকম ভাবে এলিমেন্ট ক্রিয়েট করছিলাম নিজের একটা কাস্টম লজিক দিয়ে, বাট রিয়াক্টের থ্রু যদি আমরা একটা ক্রিয়েট এলিমেন্ট করতে চাই তাহলে কিসের নিড হবে? অবভিয়াসলি রিয়াক্টের নিড হবে, কারেক্ট? সো আমরা লিখলাম রিয়াক্ট, একটা এলিমেন্টকে ক্রিয়েট করার জন্য আমরা কি করব, যেরকম আমাদের কাছে ডমে ছিল সেরকম আমাদেরকে রিয়াক্টও দেয় ক্রিয়েট এলিমেন্ট, যাতে আমরা রিয়াক্টের মধ্যে, রিয়াক্ট কোন প্রিন্সিপালের উপরে কাজ করে, ভার্চুয়াল ডম। ভার্চুয়াল ডম কি? ভার্চুয়াল ডম আগের ক্লাসগুলোতে হয়তো আমি বলেছি, এগেন ভার্চুয়াল ডম সম্বন্ধে ডেডিকেটেড লেকচার আমরা পরের ক্লাসগুলোতে নেব, ঠিক আছে? বাট আই হোপ তোমাকে ভার্চুয়াল ডম নিয়ে আমি একটা ইনিশিয়াল আইডিয়া তো দিয়েছিলাম যে কি করে কি হচ্ছে না হচ্ছে সিন। হ্যাঁ স্যার। তো এখানে কি হয় যে এই ক্রিয়েট এলিমেন্ট, এই ক্রিয়েট এলিমেন্ট কিরকম ভাবে প্যারামিটার্স অ্যাকসেপ্ট করে, ফার্স্টে আমাদেরকে বলতে হয় এখানে যেরকম আমরা লিখছিলাম যে টাইপ, টাইপ কি এ, তো এখানে আমরা প্যারামিটারে কি পাস করব, এখানে আমরা আমাদের যে ট্যাগটাকে ক্রিয়েট করতে চাইছি সেই ট্যাগটাকে পাস করব, কারেক্ট? তাহলে ধরো আমি
ট্যাগের নাম কি বলে দিলাম, ট্যাগের নাম আমি বলে দিলাম এ ট্যাগ। সেকেন্ডে আমি কি বলবো, আমার প্রপার্টিজ। তো প্রপার্টিজ আমি কিরকম করে লিখি, জাস্ট এরকম করেই লিখি নর্মাল ওয়েতে, ঠিক আছে। তো সবার ফার্স্ট প্রপার্টি আমি কি পাস করতে চাই, এইচএরএফ, এই তিনটে জিনিস আমি এখানে পাস করে দিচ্ছি, ঠিক আছে। একটু আমি এটাকে ফরম্যাট করে নিই সো দ্যাট ইট লুকস গুড, ঠিক আছে। যে থার্ড প্যারামিটার অ্যাকচুয়ালি কি, থার্ড প্যারামিটার হচ্ছে আমার চিলড্রেনদের প্যারামিটার। তো এখানে আমি কি লিখি, যে টেক্সট আমি লিখতে চাই, সো ক্লিক মি টু ন্যাভিগেট অন চ্যাট জিপিটি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল সিনট্যাক্স, যে ক্রিয়েট এলিমেন্ট কি করে এইরকম ভাবে প্যারামিটার্স এর অ্যাকসেপ্ট করে, যেখানে আমাকে ফার্স্টে কি পাঠাতে হয়, যে কোন এলিমেন্টটা ক্রিয়েট হচ্ছে, মানে কোন পার্টিকুলারলি ট্যাগ ক্রিয়েট করতে চাই, সেকেন্ড ওই ট্যাগের রিলেটেড জিনিসগুলো, থার্ড ওই ট্যাগের যে চিলড্রেন। তো এরপরে যদি আমরা আমাদের রিয়াক্ট এলিমেন্টকে রেন্ডার করানোর ট্রাই করি, সো তাহলে কি আমরা করতে পারবো। তো ন্যাভিগেট টু চ্যাট জিপিটি এবারে চলে এসছে। এবার তোমার মনে হতে পারে যে আগের বারও তো এটাই ছিল, তো ধরো এটাকে আমরা চেঞ্জ করে কি বলে দিলাম, চ্যাট জিপিটি, ঠিক আছে। এরপরে যদি এখানে যাই তাহলে চলে এসছে, ইয়েস অর নো। তাহলে এরকম ভাবে আমরা রিয়াক্টের মধ্যে জিনিসগুলোকে ক্রিয়েট করতে পারি। তাহলে এই জিনিসটা ক্লিয়ার, ইয়েস অর নো। কুল কুল কুল। এরপরে তোমাকে যদি আমি একটু অফিসিয়াল ডকুমেন্টেশনে নিয়ে যাই, তাহলে রিয়াক্ট, রিয়াক্ট গিটহাব। সাধারণত গিটহাবে যে নিয়ে যাওয়া হয় প্রথম থেকে সেটা নয়, বাট স্টিল যেহেতু আমরা মজা মজায় করছি সেজন্য আমরা এই প্রত্যেকটা জিনিসকে দেখবো। সো আমরা যাবো প্যাকেজেসে, প্যাকেজেসের মধ্যে আমার কাছে মাল্টিপল জিনিস আছে। এগেন আমি বারবার করে বলে দিচ্ছি যে এই জিনিসটা স্টার্টিং থেকে বোঝা খুব ডিফিকাল্ট, অ্যান্ড ইভেন ফ্রেশার লেভেলে বা এক্সপিরিয়েন্স লেভেলেও এই জিনিসটাকে পুরোটা গো থ্রু করা ইটস খুবই ডিফিকাল্ট। সো এরকম করার নেই যে আমাকে বলা হয়েছে যে ডকুমেন্টেশন থেকে পড়তে, আর আমি ডাইরেক্ট রিয়াক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে পড়ছি, কিছু বুঝতে পারছি না, আর তারপর আমি ডিমোটিভেটেড ফিল করছি, আমি রিয়াক্ট ছেড়ে দিচ্ছি। তো না, জাস্ট কিভাবে কি করতে হয় সেই জিনিসটা আমি তোমাকে একটা বিগ পিকচার দেখাচ্ছি, ঠিক আছে। এগেন এই জিনিসগুলো কি আমি করেছি, আমি বলবো যে না, পুরোপুরি না, বাট ট্রাই করেছি, তো অবভিয়াসলি ট্রাই করেছি, কিছু কিছু মডিউলস পড়েছি, পার্শিয়ালি দেখেছি, তো করেছি, ঠিক আছে। অ্যান্ড এগেন এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কমিট আছে, যে রিমুভ ওয়ার্নিং প্রিমিক্স প্রিফিক্স অ্যান্ড টু স্ট্রিং অন কনসোল আর্গুমেন্ট, এরকম করে বলা আছে। তো প্রত্যেকটা জিনিসের কত বেটার ওয়েতে কমিউনিকেট, মানে কমিট লেখা আছে। সো এরকম ভাবেই আমার অ্যাকচুয়ালি গিটহাবকে মেনটেন করা হয়। যখন এটা আমি গিটহাব করাবো তখন তোমাকে ভালো করে শেখাবো, ঠিক আছে। সো এরপর আমি যদি আসি রিয়াক্টের ক্লায়েন্টের মধ্যেও আমার কাছে রিয়াক্টের ক্লায়েন্ট কোথায় কোথায় কোথায়, আমি যে রিয়াক্টে আসি, কুল, ওকে, জেএসএক্স ডেভ, ঠিক আছে, জেএসএক্স রান টাইম, ওকে, এক্সপ্লোর, রিয়াক্ট রান টাইম, প্যাকেজ ডট জেসন, ঠিক আছে, okay, index.html, got it. এখানে তো আই হোপ এখানে, ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড, একবার আমি দেখে নিই, এটাও নয়। ওকে, কোথায় কোথায়, এসআরসি কে যদি এক্সপ্যান্ড করি, এসআরসি এর মধ্যে রিয়াক্ট create element, where is the create element, react jsx, okay, বহুত টাফ, বহুত টাফ, রিয়াক্ট csx এলিমেন্ট রেপো গিটহাব,
JSX element, okay, cool, cool, cool. Not this one. Create root element, okay. React runs, okay. Ubuntu মধ্যে নেই। এখানেই তো ছিল। ওকে, একবার JSX টাও দেখে নি। React JSX element, I hope this one. ওকে, ফাংশনস এর নাম কি কি আছে? ফাংশনস এর নাম আছে কোথাও তো একটা ছিল, আই হোপ দেখেছিলাম। রিয়াক্ট JSX প্যারড, ওকে। আমরা কোন মেথডটা পড়ছিলাম যেন? ক্রিয়েট এলিমেন্ট না? ওকে, 11টা মেথড আছে আমার কাছে। ওকে, এটা না, এটা না, নট দিস ওয়ান, নট দিস ওয়ান। ক্রিয়েট এলিমেন্ট দেখতে পাচ্ছি কি কি নেয়। টাইপ, কনফিগ, চিলড্রেন, কারেক্ট? তাহলে যখনই তুমি এই সিনট্যাক্সটা লিখছো, ক্রিয়েট এলিমেন্ট কি কি দিচ্ছ? টাইপ, কি কি কনফিগারেশন, তারপরে চিলড্রেন। সেটার বেসিসে কি করে দিচ্ছে? ও এলিমেন্টটাকে ক্রিয়েট করে দিচ্ছে। এগেন কিভাবে কি ক্রিয়েট করছে এ বলে দিচ্ছে যে কিরকম ভাবে কি করতে হবে। তোমার টাইপ গুলো কিরকম থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, ডিড ইউ অ্যাকচুয়ালি এক্সপোর্ট, প্রোডাকশন এনভায়রনমেন্টে লেখা আছে, কমেন্ট করে লেখা আছে, আরো লটস অফ স্টাফ লেখা আছে। তো চাইলে পড়তে পারো, না বুঝতে পারলে কোনো ইস্যু না। বাট আমার যে মেন জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে তোমাকে দেখানো যে অ্যাকচুয়াল রিয়াক্টের ভেতরে কিরকম ওয়েতে জিনিসটাকে ডিফাইন করা রয়েছে। তাহলে আমরা কি পুরো ডকুমেন্টেশনের ভেতরে গিয়ে, গিটহাবের প্রোফাইলের ভেতরে গিয়ে জিনিসটাকে দেখতে পারলাম যে অ্যাকচুয়াল কিরকম করে কাজ করে। কারেক্ট? স্যার এই ইন্টারেস্ট? প্রপসটাকে কনফার্ম করলো? শুনতে পাচ্ছি না। স্যার এই প্রপসটাকে কি কনফার্ম করলো? কোথায় আছে আমি, বলো একটু। না স্যার, আমরা এখানে প্রপস লিখছিলাম না, এখানে টাইপ, কনফিগ, চিলড্রেন লেখা আছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এখানে। হ্যাঁ, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারলাম না। প্রপসকে কনফিগ বলে মানে আমরা এখানে প্রপস লিখছিলাম, সেটাকে এখানে কনফিগ বলে। দেখো এটা তো এগেন নর্মাল যেরকম আমরা প্যারামিটারে অ্যাকসেপ্ট করি সেটা, ঠিক আছে? তো প্যারামিটারের নাম তুমি যাই দাও সেটা ম্যাটার করছে না, বাট কি জিনিস স্টোর করছো সেটা ম্যাটার করছে। কারেক্ট? তো এটাই হচ্ছে তোমার ব্যাপার, আর কিচ্ছু না। তো ইনিশিয়ালি তোমাকে কি বলেছে যে তোমার কনফিগ কি হওয়া চলবে না? নাল হওয়া চলবে না। কারেক্ট? তো তোমার কনফিগ মানে এই যে তুমি ইয়েটা দিচ্ছ, এটা নাল হওয়া চলবে না। কারেক্ট? এরপরে একটা জিনিস আমরা দেখি, নাল হওয়া মানে, নাল হওয়া মানে তো বুঝতে পারছি না। এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা সরিয়ে দিই, একটা মোমেন্টে এই প্রত্যেকটা জিনিসকে আমি সরিয়ে দিলাম, দেন এখানে যাচ্ছি, তারপরে আমরা যদি এটাকে রিফ্রেশ করে ইয়ে করার চেষ্টা করি, এখন এটা নর্মাল লিঙ্ক, তো আমার কি কোনো ইম্প্যাক্ট পড়লো নাকি আমার এলিমেন্ট ক্রিয়েট হলো না? এটা কি হলো না? এলিমেন্ট তো ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, লিঙ্কে কারণ আমরা প্রপার্টি দিইনি। ওখানে আমরা একটা লাইন পড়লাম যে নাল হওয়া চলবে না, তাহলে নালের অ্যাকচুয়াল মানে কি? ধরো এরপরে আমরা এটাকে সরিয়ে দিলাম, দেন এগেন, তাহলে এবারে কি এলিমেন্টটা আছে? না। তাহলে নাল মানে হচ্ছে যে ওই জিনিসটা আমার প্রেজেন্ট থাকতে হবে। হতে পারে ওটা এমটি, নো ইস্যু, এমটি হলে চলবে, বাট আমাকে সেকেন্ড প্যারামিটারে একটা কনফিগ পাঠাতেই হবে, আর যেটার কি নট নাল। নট নাল মানে এটা নয় যে ওটার ভেতরে কোনো ভ্যালু নেই। নট নাল মানে হচ্ছে যে ওটার এক্সিস্টেন্স থাকতে হবে সেকেন্ড প্যারামিটারের। কারেক্ট? কনফিগের এক্সিস্টেন্স থাকতে হবে। কুল। সো এখানে যদি আমরা পার্টিকুলারলি যাই, এখানে আমরা ওই জিনিসটাকেও দেখতে পেয়ে গেলাম। ঠিক আছে, এগেন এখান থেকে দেখে আমাদের শেখার কি আছে, কত বেটার ওয়েতে এরা কি করে রেখেছে, কমেন্টিং করে রেখেছে। কেন কমেন্টিং করে রেখেছে এটা রিজনটা বারবার আমি তোমাদের যেটা বলেছি, যে একটা প্রোডাক্টে কখনো তুমি একা কোড লেখো না। আজকে যারা রিয়াক্টে কমিউনিটিতে কোড লিখছে, কালকে হয়তো তারা অ্যাঙ্গুলারে যাবে, পরশু তারা ডিজ্যাঙ্গো তো বলে না, জ্যাঙ্গোই বলে, জ্যাঙ্গোর ডেভেলপাররা রিয়াক্ট ডেভেলপ করতে আসবে। তখন তারা কি করে পুরোনো কোডকে বুঝতে পারবে, পুরোনো ডেভেলপারের লেখা কোডকে?
ইউজিং কমেন্ট। সো একটা ভালো কোড বেসে সব সময় এরকম কমেন্ট থাকেই থাকে। তো যে পার্টিকুলারলি তোমাকে বলছে যে কমেন্ট করা ঠিক না, আরে কোড তো বুঝতে পারছি, এই সিম্পল জিনিসে কমেন্টিং করার কি আছে? ঠিক আছে, সিম্পল জিনিসে করো না, বাট যেখানে তুমি বিজনেস লজিক লিখছো বা তুমি একটা ফিচার ডেভেলপ করছো আর সেখানে তোমার মনে হচ্ছে যে না এখানে কমেন্ট করা দরকার, কমেন্ট করছো না, কারণ তোমাকে কেউ একজন ওপর থেকে বলেছে যে আরে ইয়ার কমেন্ট ফমেন্ট করার দরকার নেই, তাড়াতাড়ি কাজ বার করো। কলেজ মাইন্ডসেটে বলছে জাস্ট জাস্ট একদম তার থেকে সাইডে। আমরাও যখন কোড লিখি, কোডকে এরকম করে লেখা হয় যে যাতে 6 মাস পরে, 3 মাস পরে অন্য কোনো ডেভেলপার এসে সেই কোডটাকে যদি হ্যান্ড ওভার করানো হয় তাহলে তারা লিখতে পারে। কারেক্ট? আচ্ছা আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এতটা অবধি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমরা কি কি টপিক কমপ্লিট করলাম? আজকে আমরা ব্যাবেল পড়লাম, বান্ডলার পড়লাম, এইটার ডকুমেন্টেশনের ভেতরে গিয়ে কিভাবে কি হচ্ছে সেটার আর্কিটেকচার একটু বুঝলাম, অ্যান্ড অটোমেশনের ব্যাপারেও একটু শিখলাম যে কিভাবে কি জিনিসটাকে পারফর্ম করতে হবে। এরপরে লাস্ট, বেশি আর স্ট্রেচ করবো না ক্লাসটাকে, বাট একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই যে লেটস সি, আমি যদি এই প্রত্যেকটা জিনিসকে একবার সরিয়ে দিই, প্রত্যেকটা জিনিসকে আমি একবার সরিয়ে দিলাম, রিমুভ করে দিলাম, আর আমি কি দেখতে পাচ্ছি আমার অ্যাপের মধ্যে কি রেন্ডার হচ্ছে? আমার ন্যাভবার। কারেক্ট? অ্যাপের মধ্যে আমার কি রেন্ডার হচ্ছে? ন্যাভবার। আর ন্যাভবারের মধ্যে আমি কি লিখছি? আমার এই জিনিসটাকে লিখছি। কারেক্ট? হ্যাঁ আমি এটাকে লিখছি, বাট এটার ভেতরে আমি কি ইফ কন্ডিশন লিখতে পারবো? ইফ কন্ডিশন, ধরো আমি ইফ কন্ডিশন লিখলাম, তাহলে এ কি করছে? আমাকে একটা এরর দিচ্ছে। কেন এই এররটা দিচ্ছে? কারণ আমরা যখন আমাদের HTML এর ভেতরে জাভাস্ক্রিপ্টকে লিখবো, তখন আমাদের কাছে অনলি কি লিখতে হবে? ইভ্যালুয়েটেড এক্সপ্রেশন লিখতে হবে। ইভ্যালুয়েটেড এক্সপ্রেশন মানে যে যেটা আগে কোথাও না কোথাও রিজলভ হয়ে গেছে, আমি জাস্ট তার ভ্যালুকে ইনজেক্ট করছি, আমি এখানে কোনো রকম লজিক লিখছি না। তুমি যদি ভালো করে দেখো, আরে লজিক কি লিখছে না, ম্যাপ লিখছি, তো ম্যাপ কি কোনো লজিক? ম্যাপ তো কোনো লজিক নয়। ম্যাপ তো আমার সিম্পল কি করছে, একটার পর আরেকটা ইয়ে হচ্ছে, একটা এলআই এর পরে অন্য এলআই কে রেন্ডার করছে, প্রত্যেকটা ইটারেশনের এলিমেন্টে রেন্ডার করছে। লজিক কোথায় হবে? যদি আমি ইফ এলস লিখি বা অন্য কিছু লিখি, আলটিমেটলি তো ওগুলোই আমার কন্ডিশনাল স্টেটমেন্ট, বেসিক প্রোগ্রামিং আমাদের সেটাই বলে। তাহলে এখানে আমরা কি করতে পারবো না? এখানে আমরা কোনো রকম কন্ডিশন বা লজিক্যাল অপারেশন পারফর্ম করতে পারবো না। এগেন কেন? কারণ আমি তোমাকে এখানে ভালো করেই বলে দিলাম যে আমাদের কি ছিল ব্যাপারটা এখানে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। এখানে আমরা দেখছিলাম যে আমাদের সেকেন্ড প্যারামিটারে কি পাস করতে হতো? কনফিগ পাস করতে হতো। কারেক্ট? কনফিগ পাস করতে হতো। তো এটা কি কনফিগ? একটা তো অবজেক্টই না, এটা তো একটা অবজেক্টই। আর অবজেক্টের ভেতরে অবজেক্টেরও লেখা নিজের একটা সিনট্যাক্স থাকে, তাহলে অবজেক্টের ভেতরে কি কখনো ইফ এলস হয়? তো এখানেও সেম, যখন তোমার বান্ডলার কি করবে, এই গোটা জিনিসটাকে কনভার্ট করবে, আর ও এই যে জাভাস্ক্রিপ্টের কোডটাকে কনভার্ট করার ট্রাই করবে, তখন জাভাস্ক্রিপ্টের ভেতরে যদি তোমার আম, ইয়ে লেখা থাকে, ইফেলস লেখা থাকে, ধরো কথার কথা বলছি, তখন এ কি এই ইফেলস গুলোকে কনভার্ট করতে পারবে? কখনোই না, কারণ ইফেলস কি একটা লজিক, আর লজিককে তো কনভার্ট করা যায় না। অবজেক্টের ভেতরে কি তুমি কখনো ইফেলস লিখতে পারবে? না অবজেক্টের ভেতরে তোমার অনলি কি আর ভ্যালু থাকবে। তাহলে যখন জিনিসটা কনভার্ট হচ্ছে তখন আমার কি ভ্যালু ফরম্যাটে চেঞ্জ হচ্ছে, আর কি ভ্যালু ফরম্যাটে আমার কখনোই কোনো লজিক্যাল অপারেশন আসবেই না। তাহলে ওই জন্য আমাদের JSX এর ভেতরে কি লিখতে হয় সবসময়? ইভ্যালুয়েটেড এক্সপ্রেশন লিখতে হয়। তুমি তোমার যা লজিক্যাল কাজ, দেখো তোমার যা লজিক্যাল কাজ তুমি ওপরে লিখবে, ইফ এলস কন্ডিশন যা লেখার তুমি ওপরে লিখবে। এক্সাম্পল চাই? চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমাদের যা যা এখানে রিয়াক্টের কাজ, এই যে এক্সিওস এপিআই ফেচ করছি, ইফ এলস কন্ডিশন লাগাচ্ছি, দেন ক্যাচ লাগাচ্ছি, এগুলোই তো আমার অ্যাকচুয়ালি লজিক। তো লজিক্যাল পোর্শন আমি সব ওপরে লিখেছি, কিন্তু যেই মোমেন্টে আমার রিটার্ন স্টেটমেন্ট স্টার্ট হয়েছে, আমি যদি নিচে যাই, মানে জেএসএক্স সিনট্যাক্স স্টার্ট হয়েছে, জেএসএক্স সিনট্যাক্সের মধ্যে আমি কি লিখছি? অনলি ইভ্যালুয়েটেড এক্সপ্রেশন লিখছি। এবার তোমার মনে হতে পারে আরে ভাই এগুলো কি টাইপোগ্রাফি, বক্স গ্রিড?
তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। এমইউআই তে লেখা রয়েছে মেটেরিয়াল ইউআই। কোম্পানিতে আমি যে জিনিসটার উপরে কাজ করি সেটা এমইউআই, বাট তোমাদেরকে টেলউইন্ড শিখেছি কারণ টেলউইন্ডও খুব ট্রেন্ড। ঠিক আছে? আচ্ছা। আর এটা নয় যে কোম্পানিতে শুধুমাত্র এমইউআই তেই কাজ হয়, তোমার আলাদা আলাদা জায়গায় যেখানে যেরকম নিড পড়ে সেই হিসেবে ইন্টিগ্রেট করে নিতে হয়। ঠিক আছে? তো কখনো কোনো একটা টেকনোলজির ওপরে জিনিসটা স্টিক করে না। তো আই হোপ এটা থ্রু তোমার রিয়াক্টের মধ্যে যে ফাউন্ডেশন গুলো ছিল, ওয়ার্ক ফ্লো এন্টায়ার কাস্টম রিয়াক্টের যা যা সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা। কোনো রকম কোনো কোয়েশ্চেন? না স্যার। কুল কুল কুল, তাহলে আমরা রেকর্ডিং এখানে অফ করছি।